হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে পর্যায় সারণীর 4 নম্বর পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা শিখব পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো সম্পর্কে। তার মধ্যে একটি হলো পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নীকরণ শক্তি। তো আজকে আমরা শিখব পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নীকরণ শক্তি নিয়ে। পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি। তো প্রথমত প্রশ্ন আসে যে একটি পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায় ততই পারমাণবিক শক্তির কি পরিবর্তন ঘটে। তো প্রথম কথা হলো একটি পর্যায়ে যে কোনো একটি পর্যায়ে যদি আমরা মনে করি, ধরো সোডিয়াম 11 = 2s, লাস্টে কি হয় 1s1 2s2 2p6 3s1, আর ম্যাগনেসিয়াম 2s 1s2 2s2 2p6 3s2। তো এখানে একটি ইলেকট্রন বেড়ে যায়। একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায় ততই একটি করে ইলেকট্রন বাড়তে থাকে, কিন্তু তাদের অরবিটাল সেম থাকে। দেখো, অরবিট সেম থাকে, 3 নম্বর কক্ষপথ, তাদের কক্ষপথ সেম থাকে। আচ্ছা, তাহলে সোডিয়ামের সর্বোচ্চ কক্ষপথ আছে একটি ইলেকট্রন, ম্যাগনেসিয়াম সর্বোচ্চ কক্ষপথ আছে 2টি ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি সমান হয়, ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হয়। আচ্ছা, তাহলে কক্ষপথ সেম, 3টা কক্ষপথ, তোমরাই বলো 3টা কক্ষপথ আছে। একটাতে আছে 11টা ইলেকট্রন এবং 11টা প্রোটন, আরেকটিতে আছে 12টা ইলেকট্রন 12টি প্রোটন। তাহলে আকর্ষণ শক্তি কার বেশি হবে? আমরা জানি প্রোটন এবং ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে। তো এখন আকর্ষণ শক্তি কার বেশি হবে? অবশ্যই 12টা ইলেকট্রন এবং 12টা প্রোটনের মধ্যে আকর্ষণ শক্তি বেশি হবে। তাহলে এখন আমাকে বলো, আমি এই কলমটাকে 5 নিউটন বলে আকর্ষণ, 5 নিউটন বলে টানছি, আরেকজন এই কলমটাকে 6 নিউটন বলে টানছে, সে ওনার দিকে ধাবিত হয়ে যাবে না? ঠিক একইভাবে সোডিয়ামে একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায়, ইলেকট্রন অরবিট সংখ্যা বা কক্ষপথের সংখ্যা কোনো পরিবর্তন হয় না, কক্ষপথ সংখ্যা সেম থাকে। অর্থাৎ তৃতীয় পর্যায়ে যতগুলো মূল আছে সবগুলো মূল 3টি কক্ষপথ বিদ্যমান। তাহলে 3টি কক্ষপথ যদি বিদ্যমান হয় কিন্তু প্রত্যেকটাতে একটি করে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে কি একটি করে প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এদের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কারণ আকর্ষণ শক্তি বেশি বৃদ্ধি পায় প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে, যার কারণে প্রোটন বেশি বলে ইলেকট্রনকে আকর্ষণ করে, যার কারণে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে তোমরা এই কথাই লিখবে যদি বলে যে যতই বাম থেকে ডানে যাওয়া যায় কেন পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কারণ একই পর্যায়ে সমস্ত মৌলের কক্ষপথ সংখ্যা সমান থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে একটি করে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, এবং ইলেকট্রন ও প্রোটন সংখ্যা বৃদ্ধির কারণে তাদের ইলেকট্রন ও প্রোটনের মধ্যকার আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। আকর্ষণ শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে তাদের পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এখন যদি আমি বলি গ্রুপের ক্ষেত্রে, তাহলে গ্রুপের ক্ষেত্রে যেমন সোডিয়াম আর এর নিচের গ্রুপ হলো পটাশিয়াম 19, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তো দেখো, এখানে আছে 3টি কক্ষপথ আর এখানে আছে 4টি কক্ষপথ, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? অবশ্যই গ্রুপে পারমাণবিক ব্যাসার্ধ পটাশিয়ামেরটা বড় হবে, কারণ একটি করে কক্ষপথ যোগ হচ্ছে। তাহলে এটাই উত্তর হবে যে যতই একটি গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় একটি করে কক্ষপথ যুক্ত হয়, নতুন কক্ষপথ যুক্ত হওয়ার কারণে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কারণ ইলেকট্রন ও প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার সাথে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে।
তাহলে কি শিখলাম যে একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় এবং একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এবার আসি আয়নীকরণ শক্তি। ফার্স্ট অফ অল বুঝি আয়নীকরণ শক্তি কাকে বলে। আয়নীকরণ শক্তি বলে যে এক মোল গ্যাসীয় পরমাণুতে গ্যাসীয় পরমাণু হতে এক মোল ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আচ্ছা, তাহলে এক মোল গ্যাসীয় পরমাণু, অবশ্যই পরমাণুটা কি হতে হবে? গ্যাসীয় হতে হবে। গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ আমরা গত ভিডিওতে ক্যাটায়ন অ্যানায়ন সম্পর্কে শিখছি। তো এই আয়নীকরণ শক্তি হলো ক্যাটায়নের ক্ষেত্রে প্রযোজ্য। যে এই যে সোডিয়াম একটা ক্যাটায়ন, সোডিয়াম শীর্ষ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান, এই একটি ইলেকট্রন সরিয়ে সোডিয়াম প্লাস আয়ন বা সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়। এখন এই ক্যাটায়নে পরিণত হতে এই যে একটি ইলেকট্রন সরাই নিলাম, এই একটি ইলেকট্রন সরাতে শক্তি প্রয়োজন হবে না? অবশ্যই শক্তি প্রয়োজন হবে। একটা জিনিসকে ধরো 6 নিউটন, এই শেষ ইলেকট্রনটাকে প্রোটন বা নিউক্লিয়াস 5 নিউটন বলে টানছে, আমাকে একে সরাতে কি মিনিমাম 6 নিউটন বল দিতে হবে। তো যদি 6 নিউটন বল দিতে হয়, তার মানে কি আমাদের শক্তির প্রয়োজন। এই শক্তিকে বলে আয়নীকরণ শক্তি। এখন দেখো, যতই বাম থেকে ডানে যাওয়া যায় কক্ষপথ সংখ্যা একই থাকে, ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে একটি করে। ইলেকট্রন বাড়ার কারণে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে কি ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে যদি আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, তাহলে তাকে এই আকর্ষণ শক্তিকে পার করে তো আমাদেরকে ইলেকট্রনকে সরাতে হবে, তাই না? যে যে বলে আকর্ষণ করতেছে, অবশ্যই ওই ইলেকট্রনকে সরাতে আমাকে তার থেকে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে আকর্ষণ শক্তি একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাওয়া যায়, ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা বৃদ্ধির কারণে তাদের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। এই আকর্ষণ শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আয়নীকরণ শক্তিও বৃদ্ধি পায়। অর্থাৎ ইলেকট্রন সরাতে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হয়, তাই আয়নীকরণ শক্তিও বৃদ্ধি পায়। অর্থাৎ একই পর্যায়ে যতই বাম থেকে ডানের দিকে যাওয়া যায়, ততই আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কি কারণে বৃদ্ধি পায়? কক্ষপথের সংখ্যা একই থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তাদের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তিও বৃদ্ধি পায়। এবার আসি, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এটা কি বলবেন ভাই, আয়নীকরণ শক্তি হ্রাস পায় কেন? আচ্ছা, আয়নীকরণ শক্তি হ্রাস পায় কারণ এদের মধ্যে নতুন একটা কক্ষপথ যুক্ত হচ্ছে। দেখো, সোডিয়াম এবং পটাশিয়াম, সোডিয়ামের 3টা কক্ষপথ আর পটাশিয়ামের 4টা কক্ষপথ। তো সোডিয়ামের যে তৃতীয় কক্ষপথ, এই 3 নম্বর কক্ষপথ কি নিউক্লিয়াসের বেশি কাছে, নিউক্লিয়াস থেকে 3 নম্বর কক্ষপথের কি দূরত্ব কম। তো 3 নম্বর কক্ষপথের দূরত্ব যদি নিউক্লিয়াস থেকে কম হয়, আর 4 নম্বর কক্ষপথের দূরত্ব নিউক্লিয়াস থেকে অবশ্যই বেশি, তাহলে কি হচ্ছে? তাহলে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে, সর্বশেষ ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে দূরত্বটা একই পর্যায়ে যতই উপর থেকে নিচে যাব ততই বাড়তে থাকে। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। নিউক্লিয়াস এবং সর্বশেষ ইলেকট্রনের মধ্যে দূরত্ব বাড়ার কারণে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কারণ যতই দূরত্ব বাড়বে, একটা জিনিস এই বল আকর্ষণ করতেছে, আমরা এইখানে যে বলটা পাবো, আমরা আরেকটু আগে গেলে তার থেকে কম বল পাবো, আরেকটু আগে গেলে তার থেকে আরো কম বল পাবো, আরেকটু আগে গেলে তার থেকে আরো কম বল পাবো। অর্থাৎ দূরত্ব যত বাড়বে ততই কি আকর্ষণ শক্তি হ্রাস পাবে। তো আকর্ষণ শক্তি যত হ্রাস পাবে, তত ইলেকট্রন সরাতে কম শক্তির প্রয়োজন হবে। এভাবে উত্তর লিখবা যে
একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই নতুন কক্ষপথ যুক্ত হতে থাকে। এই কারণে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব বাড়তে থাকে। এই কারণে তাদের আকর্ষণ শক্তিও হ্রাস পেতে থাকে, তাই আয়নীকরণ শক্তিও হ্রাস পায়। অর্থাৎ একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তি ততই হ্রাস পায়। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।